জি, ওটা চাইলে নিজেরা দেখে নিতে পারেন। ওটা এক্সামে থাকবে না আর কি। আচ্ছা দেখেন, রেসপিরেটরি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তো এখানে কি বলছে, রেসপিরেটরি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বলতে বোঝানো হয়েছে কোন একটা ইমার্জেন্সি ইকুইপমেন্ট অর ইকুইপমেন্ট ফর অকেশনাল ইউজ। কোন একটা ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা যে ইকুইপমেন্ট গুলা ইউজ করি বা অকেশনাল সিচুয়েশনে আমরা যে ইকুইপমেন্ট গুলা ইউজ করব, এগুলা কি বলা হচ্ছে রেসপিরেটরি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তো রেসপিরেটরি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো ইউজ করে তার মধ্যে আছে মেকানিক্যাল ফিল্টার রেসপিরেটর, কেমিক্যাল কার্ট্রিজ রেসপিরেটর, গ্যাস মাস্ক উইথ ক্যানিস্টার্স, সাপ্লাইড এয়ার রেসপিরেটরস, সেলফ কন্টেইন ব্রিথিং অ্যাপারেটাস এটসেট্রা। এগুলো হলো রেসপিরেটরি প্রোটেক্টিভ ইকুইপমেন্টের বেশ কিছু এক্সাম্পল। এখন এই রেসপিরেটরি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যে আমরা ইউজ করব, কাজের ধরন অনুযায়ী এক একটা কাজের জন্য এক এক ধরনের রেসপিরেটরি প্রোটেক্টিভ ইকুইপমেন্টস লাগে। তো প্রথমেই দেখেন, এখানে প্রথমে আসে মেকানিক্যাল ফিল্টার রেসপিরেটরস। আমি আগেই বলছি এই চ্যাপ্টারের লেকচার গুলা অধিকাংশ একটু বোর্ড, কিন্তু আপনারা জাস্ট আমাদের যেহেতু শিখতে হবে, শিক্ষার সুবিধার্থে একটু একটু বর্ডমটাকে মেনে নিয়ে শিখতে হবে আর কি। তাহলে প্রথমেই দেখেন মেকানিক্যাল ফিল্টার রেসপিরেটর। Mechanical filter respirators are approved in types giving protection against exposure to nuisance dust and pneumoconiosis producing dust, mist and fumes. অর্থাৎ মেকানিক্যাল ফিল্টার রেসপিরেটর যেটা, এটা বেসিক্যালি আমাকে প্রোটেক্ট করবে ডাস্ট থেকে এবং ফিউমস থেকে। সেই ডাস্টের কয়েকটা প্রকারভেদের কথা বলা আছে এখানে। এই যে মোকোনিওসিস প্রডিউসিং ডাস্ট, মিস্ট এবং ফিউমস, অর্থাৎ স্পেসিফিক কিছু ডাস্ট এবং ফিউম। আপনারা ডাস্ট জানেন, ময়লা আবর্জনা, ফিউম মানে ধোঁয়া। তো এই ডাস্ট এবং ফিউম থেকে প্রোটেক্ট করার জন্য আমি যেই ইকুইপমেন্ট ইউজ করব সেটা তৈরি হবে মেকানিক্যাল ফিল্টার দিয়ে, এবং এই জন্য এটাকে আমরা বলছি মেকানিক্যাল ফিল্টার রেসপিরেটরস। এটাই হলো, এইটা কিন্তু এই প্যারাগ্রাফের মূল বক্তব্য। এটা আপনি ঠিক রাখবেন, নিজের ভাষায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এক্সাম্পল দিছে নুইসেন্স ডাস্ট বলতে কি বোঝাচ্ছে। দেখেন, নুইসেন্স ডাস্ট হতে পারে অ্যালুমিনিয়াম থেকে, সেলুলোজ থেকে, সিমেন্ট থেকে, লাইমস্টোন থেকে, কোক থেকে, ফ্লোর থেকে এটসেট্রা। আর টক্সিক ডাস্ট লিড, অ্যাসবেস্টস, আর্সেনিক, ক্যাডমিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিনিয়াম এন্ড দেয়ার কম্পাউন্ডস। তাহলে এগুলো হলো সোর্স। এবং মিস্ট বলতে কি বোঝাচ্ছে সেটাও এখানে এক্সপ্লেন করা আছে। তো এই সবগুলাই হলো আমাকে মেকানিক্যাল ফিল্টার দিয়ে আমরা প্রোটেক্ট করব। তাহলে এই প্যারাগ্রাফের মূল বক্তব্যটা কি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, যে মেকানিক্যাল ফিল্টার রেসপিরেটর দিয়ে আমি ডাস্ট এবং ফিউম থেকে প্রোটেক্ট করতে পারবো। সেই ডাস্টের বিভিন্ন সোর্স এখানে বলা আছে, পাশাপাশি ফিউমস তো আপনারা জানেন ধোঁয়া। সেই ফিউম হতে পারে fumes of zinc and lead is also afford double by types of mechanical filter. তো এই সবগুলা ইনফরমেশনকে যদি আপনি সারসংক্ষেপ করেন নিজের ভাষায়, ওই ইনফরমেশনটাই আসবে যে বিভিন্ন প্রকারের ডাস্ট এবং ফিউম থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি মেকানিক্যাল ফিল্টার রেসপিরেটর দ্বারা। ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। জি স্যার। এটার সাথে রিলেভেন্ট হলো এই প্যারাগ্রাফটা। এখানে বলছে, ওইখানে বলছে যে মেকানিক্যাল ফিল্টারটা কোন কোন সিচুয়েশনে আমরা ইউজ করি, আর এইখানে বলতেছে কোথায় ইউজ করতে পারবো না। দেখেন, এই মেকানিক্যাল ফিল্টার রেসপিরেটর ইজ অফ নো ভ্যালু as protection against solvent vapors, injurious gas or lack of oxygen. তাহলে এমন কোন সিচুয়েশন যদি হয় যেখানে আমার হ্যাজার্ড অথবা প্রবাবল প্রবলেমটা হলো সলভেন্ট ভ্যাপারকে কেন্দ্র করে, অথবা বিষাক্ত কোনো গ্যাস, অথবা অক্সিজেনের অভাব, এই তিন সিচুয়েশনের কোনো এক সিচুয়েশন যদি আমার সম্ভাবনা থাকে, সেখানে অবশ্যই আমি মেকানিক্যাল ফিল্টার রেসপিরেটর ইউজ করব না। Its use under these conditions is one of the most common mistakes made in the use of respirators and one of the most serious. অর্থাৎ আপনি যদি এই তিনটা সিচুয়েশনে, যেখানে সলভেন্ট ব্যাপার
থাকতে পারে, যেখানে ইনজুরিয়াস গ্যাস থাকবে, বিষাক্ত গ্যাস থাকবে, যেখানে অক্সিজেনের ঘাটতি থাকবে। এই সিচুয়েশনে যদি আপনি মেকানিক্যাল ফিল্টার রেসপিরেটর ইউজ করেন, এটা আপনার বরং সুরক্ষা তো প্রশ্নই ওঠে না, ক্ষতির কারণ হবে, উল্টো আপনাকে বিপদ আরো বাড়াবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা গেল মেকানিক্যাল ফিল্টার রেসপিরেটর। এরপরে দেখেন কেমিক্যাল কার্ট্রিজ রেসপিরেটরস। এটা কি করে? Chemical cartridge respirators usually have a half mask face piece connected to a small container or containers of chemicals. অর্থাৎ এটা আপনার ফেসের হাফ মাস্ক থাকবে, এটা একটা কন্টেইনার বা কেমিক্যাল কন্টেইনারের সাথে কানেক্টেড থাকবে। These units are also available with full mask face piece. এটা এই মাস্কটা ফুল মাস্ক পিসের সাথে হতে পারে, সাধারণত এটা হাফ মাস্কের সাথে হয় এবং এটা কেমিক্যাল কন্টেইনারের সাথে কানেক্টেড থাকে। This chemical cartridge contains charcoal or soda lime or some other substance which neutralizes low concentrations of certain vapors and gases. অর্থাৎ এটা কি করে? এই সার্টেন ভেপার এবং গ্যাসকে নিউট্রালাইজ করে। Protection is provided only against very light concentrations and for a short time. এটা লাইট কনসেন্ট্রেশন যেখানে থাকবে সেখানে আপনাকে প্রোটেক্ট করবে এবং প্রোটেক্ট করবে কিছু অল্প সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য না। তাইলে কেমিক্যাল কার্ট্রিজ রেসপিরেটর কি? এটা সাধারণত একটা হাফ মাস্ক পিস, ফেসের সাথে হাফ মাস্ক পিস, যেটা কেমিক্যাল কন্টেইনার অথবা স্মল কোনো কন্টেইনারের সাথে কানেক্টেড থাকে, সেটা ফুল মাস্কের সাথেও থাকতে পারে। আর এই কেমিক্যাল কার্ট্রিজটা কিছু স্পেসিফিক সাবস্টেন্স নিয়ে গঠিত, সেটা হলো কার্কল অথবা সোডা লাইম, আর সাথে অন্য কোনো সাবস্টেন্স থাকে। এটা কি করে? যে সার্টেন ভেপার এবং গ্যাসকে নিউট্রালাইজ করে। এই এবং এটা সাধারণত কোন সিচুয়েশনে বেশি কোথায় ইউজ হয়? যেখানে খুব লাইট কনসেন্ট্রেশন থাকে এবং কেমিক্যাল কার্ট্রিজ রেসপিরেটরটা খুবই অল্প সময়ের জন্য আমাদেরকে প্রোটেক্ট করে। ক্লিয়ার হলো কিনা? জি স্যার। এই দুইটা প্যারাগ্রাফ একটা মিনিটে একটু চোখ বোলান, দেখেন কোনো কোশ্চেন আছে কিনা। একটা মিনিট একটু চোখ বোলান, দেখেন কোনো প্রবলেম আছে কিনা। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন গ্যাস মাস্ক। এটা এক ধরনের মাস্ক। দেখেন কি করে এটা। এই গ্যাস মাস্ক কনসিস্ট অফ এ ফেস পিস অর মাউথ পিস বাই এ ফ্লেক্সিবল টিউব টু এ ক্যানিস্টার। অর্থাৎ এখানে এটা আমাদের ফেসের সাথে অথবা মুখের সাথে একটা ফ্লেক্সিবল টিউব দিয়ে কানেক্টেড থাকে। ক্যানিস্টার বলতে বোঝাচ্ছে এখানে এই যে মাস্ক, এই মাস্কের দুই পাশ দিয়ে কিছু আপনার টিন জাতীয় একটা জিনিস থাকে। এটাকে কি বলছে? ক্যানিস্টারস ফিটেড উইথ রেসপিরেটরি সিস্টেম আর মেইনলি ইউজড ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ এইখানে যে ইয়াটার কথা বলা হয়েছে, এই গ্যাস মাস্কের কথা বলা হয়েছে, এটা সাধারণত ইউজ হয় কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে। Inhaled air is drawn through the canister which cleans it chemically. Since no one chemical has been found to remove all the contaminants, the canister must be chosen for particular exposure. তাইলে কোন একটা স্পেসিফিক কেমিক্যাল দিয়ে আপনি সকল ধরনের কন্টামিনেশন থেকে বাঁচতে পারবেন না। এই জন্য আপনার ওই জবের নেচার উপর ভিত্তি করে ওই জবে কোন ধরনের ক্যানিস্টারের সাথে আপনার মানে ইউজ করতে হবে, ওই জবে কোন ধরনের কন্টামিনেশন আপনার থাকবে, সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনি এই গ্যাস মাস্কটা আর ক্যানিস্টারটা সিলেক্ট করবেন। গ্যাস মাস্ক ক্যানিস্টারস আর পেইন্টেড অ্যাজ ফলোস টু আইডেন্টিফাই দ্য টাইপস অফ এক্সপোজার ফর হুইচ দে আর টু বি ইউজড। এখন এখানে একটা তালিকা দেওয়া আছে।
কোন কোন সিচুয়েশনে আপনি কোন কোন গ্যাস মাস্ক ইউজ করবেন। তাহলে দেখেন এখানে এইভাবে টেবিল না এঁকেও আপনারা যদি নিজের ভাষায়ও দেন তাও সেটা হবে। তাহলে ক্যানিস্টারের কালার আর স্পেসিফিক ইউজ, যদি অর্গানিক ব্যাপার থাকে তাহলে আপনি ব্ল্যাক ইউজ করবেন, অ্যাসিড গ্যাস থাকলে হোয়াইট, অর্গানিক ব্যাপার এবং অ্যাসিড গ্যাস দুটো একসাথে থাকলে ইয়েলো, অ্যামোনিয়া থাকলে গ্রিন, অর্গানিক ব্যাপার, অ্যাসিড গ্যাস, অ্যামোনিয়া স্মোক এবং ফিউম, এই চারটা যদি একসাথে থাকে সেক্ষেত্রে হতে পারে ব্রাউন। হাইড্রোসায়ানিক অ্যাসিড গ্যাস থাকলে হোয়াইট উইথ গ্রিন স্ট্রাইপস, অর্থাৎ হোয়াইট ইউজ করবেন কিন্তু স্ট্রাইপ থাকবে গ্রিন। ক্লোরাইন থাকলে হোয়াইট উইথ ইয়েলো স্ট্রাইপস, কার্বন মনোক্সাইড থাকলে ব্লু। এগুলো হলো আপনার ওইখানে স্পেসিফিক যে কন্টামিনেশন, এগুলো হলো কন্টামিনেশন। আর ইউজ করবেন যে ক্যানিস্টারের কালার সেটা হলো এই বাঁ পাশেরটা। তো এখন এটা ডিপেন্ড করবে আপনি যেই ধরনের কন্টামিনেশনের সাথে আপনার এক্সপোজার করবে তার উপর ভিত্তি করে আপনার গ্যাস মাস্ক অথবা ক্যানিস্টারের কালার ডিপেন্ড করবে। ক্লিয়ার? জি স্যার। এই লেকচারগুলা এত রস থাকবে না, কারণ এটা তো আমাদের অ্যাবস্ট্রাক্ট টাইপের একটা কনসেপ্ট আমরা পড়ছি, তো স্বাভাবিকভাবে এত রস থাকবে না। এবং এই কোর্সের কিছু কিছু চ্যাপ্টার এরকম থাকবে যেখানে আসলে পড়তে খুব একটা আনন্দ লাগবে না, কিন্তু আমাদের পড়তে হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এয়ারলাইন রেসপিরেটরস। এটার কাজ কি, এটা পড়লে আমাদের এই টপিকটা শেষ হবে। Airline respirators are connected to a compressed air line. A trap and filter should be installed in the compressed air line ahead of the mask to separate oil, scale and other matter from the airstream. কি বলছে, এয়ারলাইন রেসপিরেটরটা কানেক্টেড থাকে কম্প্রেসড এয়ারলাইনের সাথে। এখানে একটা ট্র্যাপ এবং একটা ফিল্টার ইনস্টল করতে হয় এয়ারলাইনে, যাতে করে এটা আপনাকে অয়েল, স্কেল এবং অন্যান্য ম্যাটার থেকে আপনাকে আলাদা করতে পারে, আপনার আলাদা করে সুরক্ষা দিতে পারে। For line pressures in excess of 25 pounds per square inch, a pressure regulator is required. যদি এই এয়ারলাইনের প্রেসারটা পার স্কোয়ারে 25 পাউন্ডের বেশি হয় তাহলে একটা প্রেসার রেগুলেটর সেখানে থাকতে হবে। In addition, there should be a pressure release valve which will operate if the regulator fails. এই রেগুলেটরটা থাকবে যদি পার স্কোয়ার ইঞ্চে 25 পাউন্ডের বেশি প্রেসার থাকে এয়ারলাইনে। আবার যেখানে প্রেসার রেগুলেটর থাকবে সেখানে একটা প্রেসার রিলিজ ভালভ থাকবে, যদি কোনো কারণে এই প্রেসার রেগুলেটরটা ফেল করে তাহলে সেটা যেন এই প্রেসার ভালভটা যেন সাময়িকভাবে কাজ চালাতে পারে সেজন্য। সবার কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই গেল আমাদের রেসপিরেটরি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এটা পরীক্ষায় একটা ছোট শর্ট নোট হিসেবে আসতে পারে, 3 থেকে 4 নাম্বার, 5 নাম্বারেও আসতে পারে। এই আবার অন্য কোনো কোশ্চেনের সাথে অ্যাড হয়েও আসতে পারে। যেভাবে আসুক আপনারা যদি পড়ে রাখেন কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা যেটা পড়বো ফুড প্রোটেকশন। এটা পড়লে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ। এখন দেখেন ফুড প্রোটেকশনের কথা বলা হয়েছে এই জন্য বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে সেফটি শো দরকার, কিন্তু এই মানুষ হেড প্রোটেক্টর বা আই প্রোটেক্টর এগুলার ব্যাপারে যত বেশি সচেতন, ফুড প্রোটেকশনের ব্যাপারে মানুষ ততই বেশি অসচেতন। এই জন্য দেখা গেছে প্রতি বছর প্রায় 2 লাখ ফুড ইনজুরি ঘটে। এবং যেহেতু এ ব্যাপারে এমপ্লয়িরা বা লেবাররা, এমপ্লয়ি বলবো আমরা, এমপ্লয়িরা নিজেদের থেকে সচেতন না, এই জন্য ওয়ার্ক সুপারভাইজারকে দায়িত্ব দেওয়া হয় সে যেন এনশিওর করে যে তার প্রতিষ্ঠানের সকল এমপ্লয়িরা যেন যেসব সিচুয়েশনে ফুড প্রোটেকশন দরকার সেখানে যেন তারা সেফটি শো অবশ্যই পরে। এটা এনশিওর করা দায়িত্ব ওয়ার্ক সুপারভাইজারের উপরে দেওয়া হয়। আচ্ছা, এবার যেটা বলছে, এবার এই যে সেফটি শোটা যে পড়বে, সেফটি শোটা কিরকম হবে, কোন কোন সেফটি শো কোন কোন কাজের জন্য দরকার সেটা আমরা শেষের দিকে পড়বো। তো সেফটি শো এর একটা ক্রাইটেরিয়া আছে, সেফটি শোতে কি কি থাকে। পরীক্ষা এটা আপনাদের রাখতে হবে না। সেফটি শো এর ক্রাইটেরিয়া গুলা যদি আপনারা নিজেরা পড়েন, এখান থেকে আপনারা 2-4 লাইন নিজের ভাষায় লিখবেন, সেটাই এনাফ। এই সেফটি শো এর মডেল আপনার পরীক্ষা আঁকার দরকার নেই। তো এখন সেফটি শো বিভিন্ন প্রকারের হতে পারে,
কিন্তু সকল সেফটি শো এর মধ্যে একটা জিনিস কমন হলো, সেটা হলো রিএনফোর্সড টো, অর্থাৎ এই সামনের অংশটা বাড়তি থাকে, বেশি থাকে। এই এখন কি বলছে দেখেন, এই টো বক্সটা কেমন হবে? দ্য টো বক্স মাস্ট সাপোর্ট এ স্ট্যাটিক লোড অফ অ্যাট লিস্ট 2500 পাউন্ডস। অর্থাৎ এই টো বক্সটা এমন হবে যাতে এটা 2500 পাউন্ডের লোড পর্যন্ত নিতে পারে। মাস্ট সাস্টেইন দ্য ইম্প্যাক্ট অফ এ 50 পাউন্ড ওয়েট ড্রপ ফ্রম এ ডিস্টেন্স অফ ফুট হাই। আপনার পায়ের উচ্চতা থেকে 50 পাউন্ড ও ধারণ 50 পাউন্ডের ওজন সম্পন্ন কোনো জিনিস যদি এটার উপরে পড়ে, এটা যেন এটা সাস্টেইন করতে পারে, যাতে এটা ব্যাথ করে আপনার পায়ের অ্যাঙ্কেলে বা আঙ্গুলে গিয়ে যেন না লাগে। এটা এতটুকু শক্ত হইতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখন এখানে তারপরে কি লিখছে, এখন এই শো এর বিভিন্ন অংশের ক্রাইটেরিয়া, যে এই জায়গাটা কিভাবে, কেন, কি দিয়ে তৈরি হয়, কেন, এই ব্যাপারটা একটু দেখেন। তাহলে দেখেন এই জুতার সোলটাই দেখেন, একেবারে নিচের অংশটা কি বলছে, টু প্রোটেক্ট এগেনস্ট স্লিপারিনেস ওয়েল হিট কেমিক্যালস অর ইলেকট্রিক্যাল হ্যাজার্ড সোলস মে বি মেড অফ সেফটি শো লেদার রাবার কোর অর উড। অর্থাৎ প্রচন্ড গরমের সময় যেন আপনি স্লিপারি মানে পিছলায় যেন না পড়ে যান, এই জন্য এটা, বা কেমিক্যাল বা ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের সময় যেন আপনি এটা পিছলায় না যায়, সেজন্য এটা তৈরি হবে কি লেদার দিয়ে অথবা রাবার কোর দিয়ে, উড দিয়ে। আবার এই যে রিইনফোর্স টো, যেটা দেখেন সেখানে কি বলছে, সেফটি টো মাস্ট মিট স্ট্যান্ডার্ডস ফর ইমপ্যাক্ট। এই যে সেফটি যে টো থাকবে সামনের দিকে একটু এক্সট্রা অংশ থাকবে জুতার মধ্যে, সেটা অবশ্যই আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করে হতে হবে। সেই স্ট্যান্ডার্ড মেনটেন বলতে বোঝাচ্ছে যাতে করে এই যে উপর থেকে কোনো অবজেক্ট পড়লেও যেন আপনার আঙ্গুলে গিয়ে এটা না লাগে, এটা এতটুকু শক্ত হইতে হবে। তারপর কি বলছে দেখেন, এই অংশটা নিয়ে কি বলছে, ইনসুলেটেড এগেইনস্ট হিট এন্ড কোল্ড মে অলসো বি ওয়াটারপ্রুফ এন্ড কেমিক্যাল রেসিস্টেন্স। এটা এমন হবে যেন খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম যেন আপনার পায়ে না লাগে, এবং এটা ওয়াটারপ্রুফ এবং কেমিক্যাল রেসিস্টেন্স হতে হবে। তারপরে এখানে আরো কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আপনারা একটু জাস্ট রিডিং দিবেন, এইগুলা থেকে আপনারা 2-4 লাইন নিজের ভাষায় লিখতে পারেন। আর এই বক্তব্যটা তো আপনি লিখবেনই, এই এখানে ক্রাইটেরিয়া তো বলাই আছে, রিইনফোর্স টো এর কথা বলা আছে, তারপরে এই টো বক্সটা 50 পাউন্ড পর্যন্ত সাস্টেইন করতে পারবে এটা বলা আছে, এবং এটা স্ট্যাটিক লোড 2500 পাউন্ড পর্যন্ত, কমপক্ষে 2500 পাউন্ড পর্যন্ত এটা সাপোর্ট করবে। আচ্ছা, এখন কোন জায়গায় কি ধরনের সেফটি শো পড়বে দেখেন, ওয়ার্কার্স ওয়ার্ক নিয়ার এক্সপ্লোসিভ অর হ্যাজার্ডাস এনভায়রনমেন্ট মাস্ট ওয়্যার কন্ডাক্টিভ শুজ। ওয়ার্কাররা যদি যেখানে এক্সপ্লোশন করতে পারে অথবা যেখানকার এনভায়রনমেন্টটা খুবই রিস্কি, সেখানে ওয়ার্কাররা অবশ্যই কন্ডাক্টিভ শু পরবে। ইলেকট্রিক্যাল হ্যাজার্ড সেফটি টো শোজ মাস্ট বি প্রোভাইডেড টু ওয়ার্কার্স ওয়ার্কিং উইথ এক্সপোজড ইলেকট্রিক্যাল কন্ডাক্টরস অর কম্পোনেন্টস। এখন প্রচন্ড পরিমাণে রিস্কি এনভায়রনমেন্টে কন্ডাক্টিভ শু পড়বে, কিন্তু যেখানে ওয়ার্কারদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টর বা কম্পোনেন্ট থাকবে এজ এ হ্যাজার্ড, সেখানে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড সেফটি টো শো পাওয়া যায়। তাহলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টর বা কম্পোনেন্ট নিয়ে যদি এমপ্লয়ীদের কাজ করতে হয়, তাহলে সেখানে সেফটি শোটা হবে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড সেফটি টো শো। তাহলে দুই কাজের জন্য আমরা দুইটা পেলাম, খুব বেশি হ্যাজার্ডাস অথবা খুব বেশি এক্সপ্লোসিভ এনভায়রনমেন্ট যেখানে রিস্ক অনেক হাই, সেখানে কন্ডাক্টিভ শু পড়বে। আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টর বা কম্পোনেন্টস নিয়ে যদি ওয়ার্কাররা কাজ করে, সেখানে তারা ইলেকট্রিক্যাল হ্যাজার্ড সেফটি টু পড়বে। আচ্ছা, এরপরে আমরা অন্য জায়গায় দেখি সেখানে কি বলছে, মেটাল ফ্রি শুজ boots and other footwear are available for use in areas with severe electrical hazards. যদি খুব বেশি পরিমাণে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড থাকে, and to reduce the possibility of friction sparks in locations with fire and explosion hazards. যদি প্রচন্ড পরিমাণে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড থাকে এবং এই স্পার্কস আগুনের স্ফুলিঙ্গা বা ফায়ার বা এক্সপ্লোশনের হ্যাজার্ডের পসিবিলিটিটা রিডিউস থাকে, তাহলে সেখানে আপনি মেটাল ফ্রি শুজ বুটস অথবা আদার ফুটওয়্যার পরতে পারেন। এটা তারপরে দেখেন, সেফটি শুজ অফ দি কংগ্রেস অর গেইটার টাইপ আর ইউজড ইন প্লেন্টস when employees are exposed to splashes of metal.
যদি স্প্ল্যাশেস বা আগুনের স্ফুলিকা তৈরি হইতে পারে এমন সম্ভাবনা থাকে, তাহলে সেখানে সেফটি শো হবে কংগ্রেস অথবা গেইটার টাইপ। আপনারা গুগলে ইমেজে সার্চ দিবেন কংগ্রেস অথবা গেইটার টাইপ সেফটি শো, ইজিলি পেয়ে যাবেন। এখন এই কংগ্রেস অথবা গেইটার টাইপ সেফটি শো এর একটা ক্রাইটেরিয়া হলো সেখানে স্প্ল্যাশেস অফ মেটাল থাকলে আপনি এটা পড়বেন। কিন্তু এটার আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হলো যেহেতু আগুনের বিষয়, তাহলে এটা যেন কুইকলি আপনি রিমুভ করতে পারেন পা থেকে, সেটার ব্যবস্থা থাকতে হবে। আপনি যদি এটারে ফিতা টিতা সহ জোতা হয় তাহলে কিন্তু আপনি কুইকলি রিমুভ করতে পারবেন না, যেহেতু আগুনের বিষয়। পায়েও তো আগুন লাগতে পারে, আপনি আগুন লাগার আগে এটা আপনাকে সুরক্ষা দিবে, কিন্তু পায়ের ভিতরে কোনো কারণে আগুন লেগে গেল তখন তো জুতা দ্রুত আপনাকে রিমুভ করতে হবে। এই জন্য এই শো এর আরেকটা ক্রাইটেরিয়া হলো যেন খুব দ্রুত এটা পা থেকে রিমুভ করা যায়। আরেকটা জিনিস বলছে, দ্য শোজ হ্যাভ নো লেস অর আইলেস টু ক্যাচ মোল্টেন মেটাল। এটার মধ্যে কোনো আইলেস থাকবে না যাতে এটা মোল্টেন মেটালকে ক্যাচ করতে পারে। যাই হোক, এই অংশটা আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না। আমাদের এখানে মেইন বক্তব্য হলো যদি আগুন বা ফায়ার আমাদের একটা রিস্ক হিসাবে থাকে বা স্প্ল্যাশেস অফ মেটাল যেখানে ঘটতে পারে, সেখানে আমরা গেটার টাইপ বা কংগ্রেস টাইপ সেফটি শো করব, এবং সেখানে আমরা এটা মাথায় রাখবো যেন এই শোটা খুব কুইকলি রিমুভ করা যায় যদি সিরিয়াস বার্ন হয়ে যায়। এটা লাস্ট যেটা বলছে ওমেনদেরকে নিয়ে, ওমেন্স ওয়ার্ক শুজ শুড বি স্টাডি, কমফোর্টেবল এবং ওয়েল ফিটিং। ফিমেলদের জন্য যে সেফটি শো বানাবো সেটা অবশ্যই কমফোর্টেবল এবং ওয়েল ফিটেড হইতে হবে তাদের সাথে। ওমেন ইন ইন্ডাস্ট্রিয়াল অপারেশন শুড নট ইউজ ওপেন টো শুজ। ফিমেলরা যেহেতু ছেলেদের মতো ক্যাটস টাইপের জুতা একটু কম পরে, কিন্তু তারপরে বলছে যে ফিমেলরা ইন্ডাস্ট্রিয়াল অপারেশনে কাজ করে তারা যেন অবশ্যই ওপেন টো শুজ বা খোলা শো জাতীয় কোনো কিছু না পরে। আমি চেষ্টা করলাম মোটামুটি নিজের ভাষায় বলার জন্য, আপনারা বুঝছেন কিনা? জি স্যার। সবাই বুঝছেন? জি স্যার। আচ্ছা, এই হলো আমাদের এতটুকুই। লেগ প্রোটেকশন আমাদের কাছে অত ইম্পর্টেন্ট না, তারপরে এটা দেখতে পারেন। এই লেগ প্রোটেক্টে অনেক সময় দেখা যায় যে আমাদের একেবারে এই সেফটি শো থেকে শুরু করে একেবারে অনেক সময় হাঁটু পর্যন্ত একসাথে কভার করে। কি বলছে এখানে দেখেন, where the entire leg must be protected from molten metal, legging which encircles the leg from ankle to knee with a flap at the bottom to cover the instep can be worn. This legging should permit rapid removal in case of emergency. এখানে বলছে লেগিং মেটাল যেটা আপনার একেবারে মানে নি পর্যন্ত, হাঁটু পর্যন্ত কভার করবে, কিন্তু আপনি যেই লেগিংই ইউজ করেন না কেন সেটা যেন প্রয়োজনে খুব দ্রুত রিমুভ করা যায় সে ব্যবস্থা থাকবে। এরপর বলছে দেখেন, ফুড এন্ড লেগ প্রোটেক্টরস আর অ্যাভেলেবল ইন মেনি ডিফারেন্ট ম্যাটেরিয়ালস। এই যেহেতু ফুট এবং লেগ দুটো একসাথে আসে, এই জন্য কখনো কখনো এমন একটা প্রোটেক্টর আপনি পাবেন যেটা ফুট এবং লেগ একসাথে এটা দিয়ে প্রোটেক্ট করা যাবে। তারপরে যেটা বলছে যে বিভিন্ন রকমের ফুট এবং লেগ প্রোটেক্টর পাওয়া যায়। দ্য টাইপ বি সিলেক্টেড ডিপেন্ডস আপন দি ওয়ার্ক বিং ডান। আপনি কি কাজ করেন সেটার উপর ভিত্তি করে আপনি কোন টাইপের লেগ প্রোটেক্টর বা ফুট প্রোটেক্টর ইউজ করবেন এটা ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল, উদাহরণ দিয়ে বলছে হোয়ার মোল্টেন মেটালস, স্পার্কস এন্ড হিট আর দি হ্যাজার্ডস, অ্যাসবেস্টস অর লিদার শুড বি ইউজড। তাহলে দেখেন, যেখানে আপনি মোল্টেন মেটাল নিয়ে কাজ করবেন অথবা যেখানে হিট প্রচন্ড পরিমাণে তৈরি হয় বা স্পার্কস আগুনের স্ফুলিঙ্গা যেখানে তৈরি হয়, সেখানে আপনি লেগ প্রোটেক্টর ইউজ করবেন যেগুলো অ্যাসবেস্টস অথবা লেদার দিয়ে তৈরি। আবার যেখানে এসিডস, অ্যালকালাইজ বা হট ওয়াটার থাকে, অথবা ন্যাচারাল বা সিনথেটিক রাবার বা প্লাস্টিক রেজিস্ট্যান্ট দরকার, যেখানে এসিড, অ্যালকালাইজ বা হট ওয়াটার থাকে, সেখানে ন্যাচারাল অথবা সিনথেটিক রাবার অথবা প্লাস্টিক দিয়ে তৈরি আপনি লেগ প্রোটেক্টর ইউজ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এই হলো আমাদের এই পিপিই চ্যাপ্টার শেষ হলো। আমরা এরপরে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। আপনাদের কি অকুপেশনাল হেলথ ম্যানেজমেন্ট ওটা পড়ানো হয়েছিল? জি স্যার। তাহলে এখন আপনাদের অকুপেশনাল হেলথ ম্যানেজমেন্ট আর পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এই দুটো চ্যাপ্টারে আপনাদের কুইজে থাকবে। আমরা নেক্সট দিন কন্ট্রাক্ট অ্যাক্ট শুরু করব। তো এই কন্ট্রাক্ট অ্যাক্ট পুরোটা অথবা এটার 50% সেকেন্ড কুইজে থাকবে এই দুটো চ্যাপ্টারের সাথে। অকুপেশনাল হেলথ ম্যানেজমেন্ট থাকবে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট থাকবে, পাশাপাশি কন্ট্রাক্ট অ্যাক্ট থেকেও কিছু অংশ থাকবে। তো আমরা নেক্সট দিন থেকে কন্ট্রাক্ট অ্যাক্ট শুরু করব।
আমরা টোটাল 4টা চ্যাপ্টার পড়লাম, এরপরে আমাদের কন্ট্রাক্ট অ্যাক্ট, কোম্পানি অ্যাক্ট এবং লেবার ল, এই 3টা টপিক বাকি। এই 3টা টপিকের ভিতরেই একাধিক চ্যাপ্টার আছে প্রত্যেকটার মধ্যে। তাহলে আজকে আমাদের এখানেই থাকলো, আমরা নেক্সট দিন কন্ট্রাক্ট অ্যাক্ট শুরু করব। সবাই অ্যাটেন্ডেন্স দেন। আর আমি আপনাদের আগামী সপ্তাহে সেকেন্ড কুইজের ডেটও দিয়ে দিব। আমি বিরতির আগে আপনাদের মিড ব্রেক তো শুরু হবে সম্ভবত অগাস্টের 12, তার আগেই হয়তোবা আমি আপনাদের সেকেন্ড কুইজটা নিব ইনশাআল্লাহ। তো আমি আগামী সপ্তাহে আপনাদেরকে সেকেন্ড কুইজের ডেট জানাই দিব। আর সেকেন্ড কুইজ নেওয়ার আগে ইনশাআল্লাহ অবশ্যই ফার্স্ট কুইজের মার্কস এবং ফিডব্যাক পেয়ে যাবেন। ওকে, আইডি 1। Yes, sir. 2, Yes, sir. 3, sorry, Sir, 3 to 3 9, type 4, 4, Yes, sir. 5, Yes, sir. 6, 6, 7, 7, 8, Yes, sir. 10, Yes, sir. 13, 14। Present, sir. আচ্ছা, 13 এর সাথে কি আপনারা কেউ যোগাযোগ করতেছেন নাকি না? হ্যালো, 13 এর সাথে কি ক্লাসে কারো ভালো ফ্রেন্ডশিপ নাই? স্যার ও মেবি মিড ব্রেক পর্যন্ত আসবে না। তো বাবা তো মারা গেল, অনেকদিন হয়ে গেল, এখন চলে আসা উচিত না? এত তো কাজ থেকে বিরত থাকলে তো বরং আরো হতাশা বাড়বে। আপনারা ওকে মোটিভেট করে ক্লাসে নিয়ে আসেন, তাহলে তো সময়টা কাটবে। এখন তার ব্যস্ততা কি? সে কি নিজে অসুস্থ? হ্যালো, কে কথা বললেন? আইডি 23, চুপ হয়ে গেলেন কেন আবার? স্যার ও এটাই বললো যে মিড ব্রেক পর্যন্ত আসবে না, মিড ব্রেকের পর আসবে। না, সেটা ঠিক আছে, কিন্তু এমনিতে কি সে অসুস্থ বা তার ফ্যামিলিতে অন্য কারো অসুস্থতা আছে? ওর আম্মু অসুস্থ। ওর আম্মা? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আইডি 14, আইডি 14 তো আছে না? Present, sir. 15, Yes, sir. 16, 16, 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, Present, sir. 21, Yes, sir. 23, জি স্যার। 24, Present, sir. 25, Yes, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, Sir. 29, Present, sir. 30, Yes, sir. 31, 31, 32, Present, sir. 33, 31 মনে Present, কথা sir. বলছি, শোনা যাচ্ছে। Yes, sir. 33 আছে, 33, Yes, sir. Present, sir. 34, Present, sir. 35, sorry, 36, Yes, sir. 37, Yes, sir. 38, Present, sir. 39, Present, sir. 41, Present, sir. 42, Present, sir. 43, 44, 45, Present, sir. 46, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. Riyadh 1702-003, Yes, sir. 006, Yes, sir.
025। Yes, sir. আচ্ছা, এখন আজকে যারা নাই তাদেরটা বলছি। রেগুলার 7, 13, 16, 43, 44। 7, 13, 16, 43, 44। এর মধ্যে যদি কেউ থেকে থাকেন তাহলে এখন বলতে পারেন। আচ্ছা, আর না থাকলে ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।